তাড়াতাড়ি না ফিরলেও পারতো। এখন তো এই লোকটা সারাদিন আমাকে স্টুপিড ইডিয়েট বলে কান জ্বালাপোড়া করে দেবে, সাথে তো ধমকানি ফ্রি আছেই। সেই রাতে আর ঘুম আসছে না বিদায় বেলকনিতে গেলাম। রুহির বেলকনিটা অনেক বড়, চারিদিকে বিভিন্ন রকমের ফুলের গাছ, বেলকনির এক সাইডে একটা দোলনাও আছে। আমি গিয়ে দোলনায় বসে দুল খেতে লাগলাম। মনটা ফুরফুরে হয়ে গেল, ঠান্ডা হিম শীতল বাতাস আমার ছুঁয়ে যাচ্ছে। হঠাৎ একটা গানের সুর আমার কানে এলো। আমি জানি এটা উনি ছাড়া আর কেউ না। হঠাৎ পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল। আগে এই দোলনায় বসে আমি আর রুহি কতবার ওনার কণ্ঠে গান শুনেছি। ওনার গানের গলা অনেক ভালো। যদি উনি সিঙ্গার হতেন তাহলে অনেক ফ্যান ফলোয়ার থাকতো ওনার। দোলনায় গায়ে এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নিলাম। কানে ভেসে আসছে গানের সুর। পরের দিন সকাল সকাল রুহিকে নিয়ে বেরিয়ে পড়লাম বাসা খোঁজার জন্য। অবশ্য ওকে নিতে চাইনি, কিন্তু ও তো নাছর বান্দা, যাবে মানে যাবেই। অগত্যা ওকে নিয়ে বেরিয়ে পড়লাম। সাদিদকে আন্টির কাছে রেখে এসেছি। অনেক ঘুরেও ভালো কোনো বাসা পেলাম না। হতাশ হয়ে আবার রুহিদের বাসায় চলে আসলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসার জন্য বললো আন্টি। কথা মতো আমি আর রুহি ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে বসি। কোথা থেকে সাদিদ দূরে এসে আমার কোলে উঠে বসে। মাম্মা তুমি সারাদিন কোথায় ছিলে? আমি বললাম মাম্মা একটা কাজে গিয়েছিল সোনা। ও পরের বার থেকে আমাকে একা রেখে যাবে না, তোমাকে ছাড়া আমার থাকতে ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে সোনা, তোমাকে রেখে একা কোথাও যাব না, প্রমিস। এই বলে ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম, কিন্তু সে বসে থাকার পাত্র না। আমার কোল থেকে উঠে গিয়ে রুহির সাথে দুষ্টুমিতে মেতে উঠে। এরই মধ্যে জমেলা খালা ট্রেতে করে স্ন্যাক্স আর 2 কাপ কফি নিয়ে এলো আমার আর রুহির জন্য। কফির মগ হাতে নিয়ে গল্পে মেতে উঠলাম আমরা। একটু পর আন্টি আর জমেলা খালা আমাদের সাথে যোগ দিল। ওইদিকে সারিদ আঙ্কেলের সাথে খেলতে ব্যস্ত। গল্প করতে করতে কখন যে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল বুঝতেই পারিনি। আন্টি আর জমেলা খালা উঠে গেল রাতের রান্নার জন্য। একটু পর রাদিল ভাইয়া চলে এসেছে। ড্রয়িং রুমে আমাদের একবার দেখে নিজের রুমে চলে যায়। একটা জরুরি ফোন আসায় রুমে চলে গেল রুহি। ড্রয়িং রুমে তখন একা আমি ছিলাম। টিভির রিমোট নিয়ে টিভি দেখতে লাগলাম। একটু পর আন্টি একটা কফির মগ নিয়ে এসে বলল, এটা একটু রাদলের রুমে দিয়ে আসবে, আমি চুলায় তরকারি বসিয়ে এসেছি। জমেলা ভাবি অন্য কাজে ব্যস্ত। দিন আন্টি, আমি দিয়ে আসছি। যদি আমার ইচ্ছা ছিল না, কিন্তু আন্টিকে তো আর মানা করতে পারি না, তাই কফির মগটা নিয়ে চলে গেলাম রাদিল ভাইয়ার রুমে। রাদিল ভাইয়ার রুমে 2বার নক করলাম, ভেতর থেকে কোনো আওয়াজ আসলো না। রুমের দরজাটা খোলা। ধীরে ধীরে দরজাটা একটু খুলে উকি দিলাম আমি। রুমটা সম্পূর্ণ ফাঁকা। রুমের চারদিকে একবার তাকিয়ে দেখলাম ওয়াশরুমের দরজা বন্ধ, মানে উনি ওয়াশরুমে আছেন। চলে যাব নাকি অপেক্ষা করবে এসব চিন্তা করতে লাগলাম। হঠাৎ মনে হলো কফিটা ওনার রুমে রেখে চলে যেতে পারি। যেই ভাবনা সেই কাজ, কিন্তু মনে কিছুটা ভয় কাজ করছে, কারণ উনি যে পরিমাণ রাগী। মনে কিছুটা সাহস নিয়ে ভেতরে প্রবেশ করলাম। তারপর টেবিলের উপর কফির মগটা রেখে বেরিয়ে আসবো, ঠিক তখনই ওয়াশরুমের দরজা খোলার শব্দ দিকে তাকালাম। তাকাতেই আমার চোখ দুটো বড় বড় রসগোল্লার মতো হয়ে গেল। মাত্র শাওয়ার নিয়ে বের হয়েছেন উনি, কোমরে শুধু একটা টাওয়াল পেঁচানো। চুল থেকে টুপটাপ করে উনার মুখে পানি পড়ছে। প্রতিদিন এক্সারসাইজ করার ফলে বেশ ভালোই বডি বানিয়েছে। করে জোরে একটা চিৎকার দিয়ে এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে ছুটে ওনার রুম থেকে বেরিয়ে এলাম আমি। সেই দৌড়ে এসে থামলো রুহি রুমে। রুমে এসে হাঁপাতে লাগলো। জোরে জোরে শ্বাস নিচ্ছি। চোখের সামনে একটু আগে দৃশ্যটা উঠলো। এখন ওনার সামনে যাব কিভাবে? রাতের খাবারের সময় মাথা নিচু করে চুপচাপ খেয়ে রুমে চলে আসলাম। বিছানায় গায়ে এলিয়ে দিয়ে পুরোনো দিনের কথা ভাবতে লাগলাম। একসময় রাদিল ভাইয়ার উপর বড় একটা ক্রাশ ছিল আমার, কিন্তু ওনার গম্ভীর স্বভাব আর একটুতেই ধমকাধমকি করার কারণে আমার ক্রাশ নামক বাস জানালা দিয়ে পালিয়েছে। আর রইল ফারহানের কথা, ওর জন্য আমার কখনো ভালোবাসা অনুভব হয়নি। যে মানুষটা আমার বড় বোনকে ভালোবাসে, তাকে ভালোবেসে নিজেকে কষ্ট দেওয়ার মতো বোকা মেয়ে আমি না। কিন্তু সে যেমনই হোক, সংসারটা করতে চেয়েছিলাম আমি। কোনো মেয়ে চায় না যে তার সংসারটা ভেঙে যাক। আমার সাথে করা অন্যায়গুলো সব মেনে নিয়েছিলাম, কিন্তু আমার ছেলের সাথে কোনো অন্যায় আমি হতে দেব না। ছেলে ভালোর জন্য আমাকে যা করতে হবে আমি সেটাই করব। চোখের পলকে 3 দিন পার হয়ে গেল। এই 3 দিনের মধ্যে অনেক বাসা খুঁজেছি। শেষে ভালো একটা বাসা খুঁজে পেয়েছি, রুহিদের বাসা থেকে কিছুটা দূরে। বাসাটা বেশ পছন্দ হয়েছে আমার। সামনের সপ্তাহ থেকে সেখানে শিফট হব। সেদিনের ঘটনার পর এই 3 দিন রাদিল ভাইয়াকে এড়িয়ে চলেছি। বলতে গেলে দেখেও না দেখার ভান করেছি। আরেকটা কাজ সম্পূর্ণ করা হয়েছে, সেটা হলো ডিভোর্স ফাইল করা। আজকালের মধ্যে ডিভোর্স পেপার ফারহানের কাছে পৌঁছে যাবে। সবটাই এত তাড়াতাড়ি সম্ভব হয়েছে শুধুমাত্র রুহির জন্য। ডিভোর্সের কেসটা যে সামলাবে সেই শহরের নাম করা একজন, এবং উনি হলেন রুহির উডবি হাজবেন্ড রাফিদ শাহরিয়ার। পরের দিন ফারহানের বাড়িতে অনবরত কলিং বেল বেজে যাচ্ছে। ভেতর থেকে কেউ দরজা খুলছে না। বাহিরে দাঁড়িয়ে থাকা লোকটা বিরক্ত হয়ে গেছে। হঠাৎ ভেতর থেকে দরজাটা খুলে দেয় ফিজা। বারবার বেল বাজানোর কারণে বেজায় চটে গেছে মেয়েটা। সে লোকটাকে ভালো করে পর্যবেক্ষণ করে কাট কাট গলায় বলল, কি চাই? মিস্টার ফারহানকে একটু ডেকে দিতে পারবেন?
কেন? ওনার নামে একটা পার্সেল আছে। তখন ফিজা বলল, আচ্ছা ঠিক আছে, আমাকে দিয়ে যান, আমি ওনাকে দিয়ে দিব। লোকটা ফিজাকে একটা খাম দিয়ে চলে যায়। সন্ধ্যায় ফারহান যখন বাসায় আসে তখন সেই খামটা ফারহানকে ফিজা দিয়ে দেয়। কিসের খাম জিজ্ঞাসা করতে ফিজা বলে, জানি না, খুলে দেখো। ফারহান ফিজার কথা অনুযায়ী খামটা খুললো। ভেতর থেকে একটা পেপার বেরিয়ে আসলো। পেপারে ভাঁজ ভেঙে কিসের পেপার দেখতেই ফারহানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ার উপক্রম। পেপারের উপর স্পষ্ট ভাষায় লেখা আছে ডিভোর্স পেপার। এক মুহূর্তের জন্য ফারহানের মাথা কাজ করা বন্ধ করে দেয়। সে কখনো ভাবতেই পারেনি সাইরা ওকে ডিভোর্স পেপার পাঠাবে। সে এক জায়গায় ঠায় দাঁড়িয়ে রয়। এতক্ষণে ফিজার ডাকাডাকিতে সকলে এসে ড্রয়িং রুমে উপস্থিত হয়। ফিজাকে এত ডাকাডাকি করতে দেখে বিলকিস বেগম বলেন, কি হয়েছে, এমন সন্ধ্যাবেলায় চিল্লাপাল্লা করতেছো কেন? তারপর ফিজা বলে, আমি এমনি এমনি চিল্লাপাল্লা করতেছি না, আগে আমার কথাটা তো শুনো। মা, ভাবি ডিভোর্স পেপার পাঠিয়েছে। বিলকিস বেগম তখন অবাক হয়ে বললেন, কি আবল তাবল বলতেছোস? আবল তাবল না মা, দেখো ভাইয়ার হাতে ডিভোর্স পেপার। তারপর উনি বললেন, আচ্ছা কই দেখি। এই বলে ফারহানের হাত থেকে কাগজটা ছো মেরে নিয়ে নেয়। বিলকিস বেগম নিজেও অবাক হলেন, কাগজটা উল্টে পাল্টে দেখতে থাকলেন। এখন কি হবে মা? পাশ থেকে ফিজা বলে। বিলকিস বেগম কিছুক্ষণ ভেবে বললেন, শোন ফারহান, তুই এক্ষুনি এই পেপারে সই করে দিবি। ওই বান্দির এত দেমাগ, তোকে ডিভোর্স লেটার পাঠায়, এটাতে সাইন করে ওর দেমাগ ভেঙে চুরমার করে দে। পাগল হলে তুমি মা? এটাতে সাইন করলে আমাদের ডিভোর্স হয়ে যাবে, ওর কাছে আমার সন্তান আছে। প্রতিবাদ করে বলে ফারহান। ফারহানকে উদ্দেশ্য করে বিলকিস বেগম বলে, আরে চিন্তা কিসের, দেখোস না ওই মেয়ে তো এখনো সাইন করেনি। ও ইচ্ছা করে এসব করতেছে যাতে আমরা ওকে আনতে যাই, আর ও আমাদের উপর দেমাগ দেখাক, এরকম এই জন্য করেছে। তালাকের ইচ্ছা থাকলে এই কাগজে ওর সইটাই আগে থাকতো। একবার তুই সই করে দিলে দেখবি ওই মেয়ে আমাদের পায়ে পড়ে ক্ষমা চাইবে। বিলকিস বেগমের কথাগুলো যুক্তিসঙ্গত লাগলো ফারহানের কাছে, তাই সে সাইন করে রুমে চলে গেল। ফিজা তার মাকে উদ্দেশ্য করে বলতেছে, মা, একবার ভেবে দেখেছো, ভাবি যদি সত্যি সত্যি ডিভোর্স দিয়ে দেয় তখন কি হবে? ছোট ভাবি যাওয়ার পর থেকে তো সব কাজ আমাদেরকেই করতে হয়, বড় ভাবি তো কোনো কাজই করে না। বিলকিস বেগম ফিজাকে বলে, আরে তুই এত চিন্তা করিস না তো, দেখবি 2 দিন পর ওই মেয়ে কাঁদতে কাঁদতে আমাদের কাছে আসবে। এত চিন্তা না করে নিজের কাজে যা। ছাদের দোলনায় বসে দোল খাচ্ছি আমি। সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে। একা একা বসে সূর্যাস্ত দেখছি। রুহির ফোনে রাদিল ভাইয়ার ফোন আসায় ওদের একান্ত কথা বলার জন্য ছাদে নিয়ে এসেছিলাম। আচমকা ছাদে আগমন ঘটলো রাদিল ভাইয়ার। ওনাকে দেখে চলে যেতে নিলে আমার পথ আটকে দাঁড়ানো নি। আমি পাশ কাটিয়ে চলে যেতে নিলে আবার পথ আটকে দাঁড়াই। তারপর বলল, কি সমস্যা? দেখছো না পথ আটকে দাঁড়িয়ে আছি, তবুও বারবার চলে যেতে চাইছো কেন? আমাকে চুপ থাকতে দেখে উনি আবার বললেন, কথা বলছো না কেন স্টুপিড? মুখ দিয়ে কথা বের হচ্ছে না আমার। অন্য সময় সাহস থাকলেও উনার সামনে পড়লে আমার সব সাহস হাওয়া হয়ে যায়। আমি মিনমিন করে বললাম, কি বলবো ভাইয়া? এরপর উনি আমার কথাটা শুনে যেন বিরক্ত হলেন, সেটা তার মুখ দেখে বোঝা যাচ্ছিল। তারপর বললেন, কারো রুমে প্রবেশ করার আগে নক করতে হয়, সেটা জানো না? আর আমাকে এড়িয়ে চলছো কেন? আমি কি বাঘ না ভাল্লুক যে তোমাকে খেয়ে ফেলবো? আমি যেটার ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে। এখন কি বলবো আমি ভাইয়াকে? কিভাবে ওনার সামনে থেকে মানে কেটে পড়বো এটাই ভাবছি। উনি আবার আমাকে বলল, আনসার মি স্টুপিড। কিছু একটা মাথায় আসতে আমি ফট করে বলতে লাগলাম, আমি তো আপনার রুমে নক করেছিলাম, ভেতর থেকে